আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আসলে কিন্তু পরপর দুদিন কিন্তু মার্কেটটা একটা ইতিবাচক ধারায় চলে গিয়েছিল। তবে আজ 24 মার্চ 2024, আজ কিন্তু আবার ফের আমরা দেখতে পেলাম যে আমাদের মার্কেটটা একটা নেতিবাচক ধারায় ফিরে আসলো। সেটি হচ্ছে গিয়ে 40 পয়েন্ট মাইনাস ছিল আজকের দিন শেষে, এবং টার্নওভারটাও কিছু কমে গেছে। টার্নওভার চলে এসছে 580 কোটি টাকায়। তো একদিন আসলে মাইনাস যেতেই পারে, একদিন নেগেটিভ থাকতেই পারে ইন্ডেক্স, কারণ যেহেতু পরপর দুদিন বেশ ভালো একটা পজিটিভ ছিল। হয়তো আজকে যারা একেবারে লো রেটে কিনেছিল তারা হয়তো বা কিছুটা প্রফিট নিয়ে বের হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তবে তারপরেও বলতে হয় যে তেমন কোনো মার্কেট বাড়েনি যে আজকে আবার কারেকশন হওয়ার কোনো প্রয়োজন পড়বে। তবে এই কারেকশনটা বা এই নেগেটিভ হওয়াটা যাতে দীর্ঘস্থায়ী না হয়, এটি যেন 1-2 দিনের মধ্যেই আমরা আবার একটা ভালো মার্কেট দেখতে পাই, এমনটাই আশা করব। তো আজকে আসলে আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে মুনাফার দিক থেকে দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক মানে বাংলাদেশের যেসব ব্যাংকগুলো রয়েছে সেসব ব্যাংকগুলোর কথাই উল্লেখ করা হয়েছে যে তারা আসলে মুনাফার দিক থেকে দক্ষিণ এশিয়ার একেবারে সবচেয়ে নিচে চলে এসছে। তো আমাকে আসলে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা অনেকেই অনুরোধ করেছেন আসলে ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলার জন্য। ব্যাংকিং সেক্টর সম্বন্ধে আসলে অনেক কথাই শোনা যাচ্ছে। তো আসলে কতটা কি এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার জন্য আমাকে অনেকে অনুরোধ করেছিলেন। তাদের অনুরোধের কারণেই আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করা। তো আশা রাখবো যারা আসলে পুঁজিবাজারে ইতিমধ্যে ব্যাংক সেক্টরগুলোতে ইনভেস্ট করে রেখেছেন তারা আমার এই আলোচনা থেকে কিছুটা হলেও ব্যাংকিং সেক্টর সম্বন্ধে কিছুটা ধারণা পেয়ে যাবেন। আর কেনই বা আমাদের এই মুনাফা এতটা কমে আসছে তার কিছু কারণ আমি আজকে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আপনি যদি এই মুহূর্তে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে থেকে থাকেন তবে আপনাকে যেটি করতে হবে, এই ভিডিওর উপরে একটি ছোট্ট একটা লিঙ্ক দেওয়া থাকবে যেটা আমার কাইট টিভির লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে কাইট টিভিতে, সেখানে বিস্তারিত ভিডিওটি পেয়ে যাবেন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলেই থাকেন তবে আর কিছুই করতে হবে না, শুধুমাত্র ইন্ট্রো পর্যন্ত অপেক্ষা করুন। ইন্ট্রোর পর আমরা বিস্তারিত আলোচনা চলে যাব। তো ইনশাল্লাহ আপনাদের সবার সাথে কিন্তু দেখা হচ্ছে আমার কাইট টিভিতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য। ঠিক ইন্ট্রোর আগে যেমনটি বলছিলাম যে আসলে মুনাফার দিক থেকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিচে বাংলাদেশ ব্যাংকগুলোর অবস্থান। তো আসলে ব্যাংকিং সেক্টর নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের এই ভিডিওতে। তো আশা রাখি যে আপনারা যারা ব্যাংকিং সেক্টরে অলরেডি ইনভেস্ট করে রেখেছেন বা ব্যাংকিং সেক্টর সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলেন তাদের জন্যই আজকে কিন্তু এই ভিডিওটা তৈরি করা। তো প্রতিবারের মতন একেবারে মূল আলোচনা চলে যাওয়ার আগে যেটি ছোট্ট করে আবেদন করি সেটি হচ্ছে গিয়ে চ্যানেলটিকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। কারণ সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনার সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো যেমনটি বলছিলাম যে বাংলাদেশ ব্যাংক খাতে উচ্চ খেলাপি ঋণ, কম দক্ষতা এবং বেশি ব্যয় বিরাজমান, যে কারণে কিন্তু বাংলাদেশ ব্যাংকিং খাতে মুনাফা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রিটার্ন অন অ্যাসেট, যেটাকে আমরা আরওএ বলে থাকি, বা সম্পদের তুলনায় মুনাফার হার, তা ছিল 2022 সালে ছিল কত, 0.52%, এবং গত বছর জুনে তা আরও কমে 0.43% দাঁড়িয়েছে, অর্থাৎ আরও কিন্তু কমে গেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক তথ্য এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2022 সালে মালদ্বীপে সম্পদের তুলনায় মুনাফা ছিল 5%, নেপালে ছিল 2.05%, ভুটানে 1.98%, এবং পাকিস্তানে, যাদের আসলে অর্থনৈতিক অবস্থা নিয়ে আমরা মাঝে মধ্যেই বলে থাকি, তাদেরও কিন্তু ছিল 1.48%, অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু এখানে তারা বেশি করছে। আফগানিস্তানের ছিল 1.37%, এবং শ্রীলঙ্কার ছিল 1.36%, এবং ভারতের 0.91%। তবে 2023 সালে কিন্তু ভারতের আরও বেড়ে দাঁড়িয়েছে 1.14%।
কোনো কোম্পানির ব্যালেন্স শিট দেখে সম্পদ থেকে তার মুনাফা অর্জন কতটা দক্ষ তা পরিমাপকেই বলা হয় আরওএ, অর্থাৎ রিটার্ন অন অ্যাসেট। অর্থাৎ একদম সোজা বাংলায় যদি বলি আমি, যে একটা কোম্পানির অ্যাসেট রয়েছে, মনে করেন যে 70 টাকা, সেই 70 টাকা সে ইনভেস্ট করে সে কিন্তু আর্ন করছে তার 10%, অ্যান্ড 10% সে আর্ন করছে, এটাই কিন্তু তার হচ্ছে আরওএ। আবার একটা কোম্পানি দেখা যেতে পারে যে তার আছে 60 টাকা হচ্ছে কি অ্যাসেট, সেই 60 টাকা দিয়ে সে 10% আর্নিং করছে, তাহলে কিন্তু সে যে পরের যে কোম্পানি বি কোম্পানি যেটা পরে আসলো 60 টাকা দিয়ে, সেই 60 টাকার কোম্পানি কিন্তু তার আরওএ বেশি। তো এমনটাই দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু এই আরওএতেই কিন্তু আসলে আটকে যাচ্ছে, যে তাদের কিন্তু অ্যাসেট অনুযায়ী তারা কিন্তু সেইভাবে প্রফিট করতে পারছে না বা মুনাফা করতে পারছে না। ব্যাংকিং খাতের প্রধান নির্বাহী সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবিবি সাবেক চেয়ারম্যান আনিস এ খান সর্বনিম্ন আরওএ জন্য উচ্চ খেলাপি ঋণকে দায়ী করেছেন। অর্থাৎ একেবারে স্পেসিফিকভাবে তিনি কিন্তু একটা বিষয়কেই সবচেয়ে বেশি জোরালোভাবে বলেছেন, সেটা হচ্ছে কি উচ্চ খেলাপি ঋণকে। অর্থাৎ যেই আমাদের ঋণের যে একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতাকে কিন্তু সে আসলে ইন্ডিকেট করেছেন এর কারণ হিসেবে। তো বাংলাদেশের তথ্য অনুযায়ী গত বছরে সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 1,34,356 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 9.36%। এখন দেখি অন্য দেশগুলোর কীরকম অবস্থা। ভারতে কিন্তু খেলাপি ঋণের অনুপাত হচ্ছে গিয়ে 3.90%, বাংলাদেশে কত? 9.36%, অনেক অনেক বেশি। নেপালের 1.20%, আফগানিস্তানের 3.48% এবং মালদ্বীপের 5.90%। তো বারবার কিন্তু এই পাকিস্তানের কথা চলে আসে, যে পাকিস্তানের এই অর্থনৈতিক চাপের মধ্যে পাকিস্তানের কিন্তু এই হার হচ্ছে গিয়ে 7.30%, ভুটানে 8.70% এবং একমাত্র শ্রীলঙ্কা রয়েছে যাদের এই ঋণের পরিমাণটা বেশি, তাদের হচ্ছে গিয়ে 11.30%। তবে এখানে কিন্তু কিছু কারণও রয়েছে শ্রীলঙ্কার বিষয়। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে বাংলাদেশ। আসলে সম্প্রতি কিন্তু বছরগুলোতে ভারতের চরম অর্থনৈতিক সংকটে পড়েছিল, তাই দেশের খেলাপি ঋণের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কারণ দেশটির অনেক কোম্পানি লোকসানে নিমজ্জিত ছিল, অনেক কোম্পানি ব্যবসা গুটিয়ে নিয়েছে। তো এটাই কিন্তু মূল কারণ আসলে শ্রীলঙ্কার এত বেশি হওয়ার। আনিস এ খান আরও বলেন, অন্য দেশের ঋণ গ্রহীতার ক্রেডিট স্ট্যাটাস খারাপ হয় বলে তারা কি করে, একটা নিয়মিত ঋণ পরিশোধ করে থাকে। কিন্তু তিনি আরও বলেন, অন্যদিকে বাংলাদেশের বেলা কি হচ্ছে, কিছু ঋণ গ্রহীতা ইচ্ছাকৃতভাবে খেলাপি হওয়ার প্রবণতা আছে। এমনকি সিঙ্গেল ডিজিট সুদ হার, পেমেন্ট হলিডে, 4 গুণ পর্যন্ত তফসিল সুবিধা এবং কম ডাউন পেমেন্ট থাকা সত্ত্বেও অনেকের ঋণ ফেরত দেয়নি। তার মানে যারা ঋণ গ্রহীতা রয়েছেন তারা কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা পেয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু ঋণটা ফেরত দিচ্ছেন। অর্থাৎ এটি বোঝা যাচ্ছে যে তাদের একটা ইচ্ছাকৃত ঋণ খেলাপি হওয়ার একটা প্রতিযোগিতা চলছে। তিনি বলেন, খেলাপি ঋণ বেশি হলে ব্যাংকগুলোর ব্যয় বাড়ে, একদিকে সুদের আয় হয় কম, অন্যদিকে কি হয়, প্রভিশন রাখতে হয়। প্রভিশনটা আপনারা জানেন, যখনই লোনটা বেশি হয়ে যায় এবং লোনটা রিফান্ড হতে থাকে না, তখন কিন্তু ব্যাংকগুলোকে প্রভিশন করতে হয় যে লোনটা দিয়েছে তার আন্ডারে। তাহলে একদিকে কিন্তু ব্যাংকের যেমন সুদের আয়টা কমে গেল, অন্যদিকে কি হলো, প্রভিশন করার কারণে তার কিন্তু একটা টাকা কিন্তু একটা রিজার্ভ রাখতে হচ্ছে এই ঋণের কারণে। সুতরাং এই দুদিক থেকেই মুনাফার উপর প্রভাব পড়ছে। এছাড়া চলতি হিসাব এবং সঞ্চয় হিসেবে আমানত সংখ্যা বেশি হওয়ায় অন্য দেশে ব্যাংকগুলোর কস্ট অফ ফান্ড কম হয়, কিন্তু বাংলাদেশে এই ব্যয় অনেক বেশি, কারণ এখানে বিনিয়োগের সুযোগ সীমিত, ফলে এখানে স্থানীয় আমানত বেশি আর এই আমানতের কস্ট অফ ফান্ড বেশি হয়ে থাকে। বাংলাদেশে ফিক্সড ডিপোজিটে ব্যয় বেশি এবং ব্যাংকের ব্যবস্থাপনা ব্যয়ও কিন্তু বেশি, এই কথাই কিন্তু উল্লেখ করেছেন আনিস এ খান। এছাড়া বাংলাদেশ ব্যাংকের চতুর্থ প্রজন্ম যে ব্যাংকগুলোর অনুমোদন দেওয়া হয়েছিল, আমানতের জন্য এই ব্যাংকগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে।
এতে শেষ পর্যন্ত ব্যাংকগুলোর মুনাফা কমেছে। উল্লেখ্য, রাজনৈতিক চাপে কেন্দ্রীয় ব্যাংক 2013 সালে 9টি ব্যাংককে অনুমোদন দেয়। যদিও শুরুতে এর বিরুদ্ধে ছিল আমাদের বাংলাদেশ ব্যাংক, পরে কিন্তু আরও 3টি ব্যাংককে অনুমোদন দেয় এই কেন্দ্রীয় ব্যাংক। এদিকে 2007 এবং 2011 সালের মধ্যে আরও 1% বেশি ছিল। কিন্তু বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক কঠোর লোন লস প্রভিশন বিধিমালা প্রণয়ন করায় 2012 সালে তা আগের বছর ছিল 1.50% থেকে কমে দাঁড়িয়েছে 0.60%। তবে 2013 সালে তা 0.90% ফিরে আসে। এরপর গত এক দশকে এই অনুপাতে কখনো 0.80% অতিক্রম করেনি। 2020 সালের এপ্রিলে কেন্দ্রীয় ব্যাংকের আমানতের জন্য ঋণের জন্য 9% সুদ ঊর্ধ্বসীমা চালু করে। গত বছর জুন পর্যন্ত এই সীমা বহাল ছিল। এই কারণে ব্যাংকগুলোর সুদ বাবদ নেট আয় কম হয়েছে, যা মূলত ব্যাংক মুনাফাকে প্রভাবিত করেছে। তো আসলে আমরা দেখলাম যে কি কারণে আমাদের দেশের ব্যাংকগুলো তাদের মুনাফা কমে যাচ্ছে। তার মধ্যে কিন্তু একেবারেই মোটা দাগ করে যদি বলতে হয় তাহলে পরে বলতে হয় যে এই যে ঋণ খেলাপিদের একটা যে প্রতিযোগিতা চলছে, সেই ঋণ খেলাপি প্রতিযোগিতার কারণে কিন্তু ব্যাংকগুলো একটা বড় ধরনের লোকসানের সম্মুখীন হচ্ছে। এতে দুটি লস হচ্ছে ব্যাংকগুলোর। প্রথমত ঋণ খেলাপি হওয়াতে তাদের যে সুদের যে ইন্টারেস্ট পাওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা পাচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে কি, তাদের যে লোনটা নিয়ে গেছে এবং লোনটা সময় মতো পরিশোধ না করতে পারলে তখন কিন্তু প্রভিশন করতে হয়, অর্থাৎ তার বিপরীতে কিছু অর্থ ব্যাংকে রাখতে হয়। এবং এই রাখতে গিয়ে তাদের কি হলো, ওটাও কিন্তু টাকাটা আটকে গেল। তো দুদিক থেকে লস হলো ব্যাংকগুলোর। আরেকটা বড় যে কারণ দেখানো হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা শুনলাম যে রাজনৈতিক চাপে কিন্তু বেশ কয়েকটা ব্যাংককে অনুমোদন দেওয়া হচ্ছে। প্রথমে 9টি ব্যাংককে, পরে বোধহয় আবার 3টি ব্যাংকে দেওয়া হয়েছে। তো একটা দেশে কতখানি জনসংখ্যা রয়েছে, কতখানি ক্যাপাসিটি রয়েছে আসলে তার উপর ডিপেন্ড করে কিন্তু ব্যাংকগুলোকে দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু সেই জিনিসটা দেখা যায়নি। এইভাবে অগণিত ব্যাংকে দেওয়ার ফলে ডিমান্ড আর সাপ্লাইয়ের ব্যাপারে যদি কথা বলি, সেখানে কিন্তু ডিমান্ড কিন্তু এত বেশি ছিল না যে বাংলাদেশে এত ব্যাংকে আসতে হবে। তো যেটা হয়েছে, এতগুলো ব্যাংক আসাতে তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে তারা আমানত সংগ্রহ করার জন্য তারা ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে। এইভাবে অসুস্থ প্রতিযোগিতার কারণে কিন্তু এটাও একটা কারণ যে তাদের কিন্তু মুনাফা এইভাবে কমে আসছে। তো এগুলোই হচ্ছে গিয়ে মূলত আসলে আমাদের ব্যাংকিং সেক্টরে একেবারে যদি কি পয়েন্ট বলি, একদম কি পয়েন্টে আমরা বলতে গেলে পরে এই কটা পয়েন্টই আমরা বলতে পারি যে এই সকল কারণে কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরটা কিছুটা নাজুক অবস্থায় রয়েছে। এখন আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকগুলোকে মার্জ করা হচ্ছে, দুর্বল ব্যাংকগুলোর সাথে সবল ব্যাংকগুলোকে একত্রিত করা হচ্ছে। এখন দুর্বল ব্যাংকগুলোকে যখন সবল ব্যাংকগুলো একীভূত করবে তখন কিন্তু তারা বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়ার কথা। তো আমরা সবকিছু আসলে খুব পজিটিভভাবে দেখার চেষ্টা করি। আমরা মনে করি যে আসলে যে সকল স্টেপগুলো নেওয়া হচ্ছে, যে সকল পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সব পদক্ষেপগুলো কিন্তু নেওয়া হচ্ছে এই ব্যাংকগুলোকে আবার বাঁচানোর জন্য। তো আশা রাখি আমাদের ব্যাংকিং সেক্টরই কিন্তু আসলে অর্থনীতির মূল চালিকা শক্তি। তো এই চালিকা শক্তিকে ধরে রাখার জন্য আমাদের ব্যাংকগুলোকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে। এভাবে আর যেহেতু ব্যাংকগুলোর একটা মাদার ব্যাংক রয়েছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক, সে মায়ের মতো করে এই ব্যাংকগুলোকে আগলে রাখবে, দিক নির্দেশনা দিবে এবং সেই দিক নির্দেশনায় আমাদের এই ব্যাংকিং সেক্টরটা আবার নতুনভাবে চাঙ্গা হয়ে উঠবে, এমনটা প্রত্যয় নিয়েই আজকের মতন আমার ভিডিও শেষ করছি। তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, স্টক মার্কেট আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।